গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ ৮ম পর্ব। আয়নার সামনে দাঁড়িয়ে মামুনের মন খারাপ হয়ে গেল। শার্টের পকেটের কাছে ১ পয়সা সাইজের একটা ফুটো, তেলাপোকার কাণ্ড। এই শার্ট গায়ে দিয়ে বেরোনো যাবে না, সবাই তাকিয়ে থাকবে, কিন্তু বদলে অন্য কিছু পরতেও ইচ্ছে করছে না। এটা মুনার পছন্দ করে কিনে দেওয়া শার্ট। মামুন ভেবে রেখেছিল ওর সঙ্গে দেখা করতে গেলে এটাই পরবে। তাতে মুনার উপর এক ধরনের মানসিক চাপ তৈরি হবে। লাল স্ট্রাইপের এই শার্ট নিঃশব্দে সারাক্ষণ বলবে, মুনা তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। মেয়েদের মনস্তত্ত্বের ছেলে মানুষই একটা ব্যাপার আছে। অত্যন্ত বুদ্ধিমান মেয়েরাও এই ধরনের হালকা জিনিস পছন্দ করে। কিন্তু এটা পরে কি যাওয়া যাবে? ফুটোটা বেশ বড়, সাদা গেঞ্জি দেখা যায়। মামুন আয়নার সামনে মিনিট ৫ দাঁড়িয়ে মন ঠিক করল, থাকুক ফুটো, এতে একটা সুবিধাও পাওয়া যাবে। মুনা এক সময় নিশ্চিত বলবে পকেটের ওখানে কি। সে তখন মুখ কালো করে বলবে হৃদয়ের কাছাকাছি ফুটো হয়ে আছে। খুবই হালকা ধরনের কথাবার্তা, তবু হালকা ধরনের কথাবার্তাও মাঝে মাঝে শুনতে ভালো লাগে। মামুন মুনার অফিসে ঢুকে আকাশ থেকে পড়ল। মুনা নেই। সে নাকি ২ মাসের ছুটি নিয়েছে, আজ নিয়ে ৫ দিন হল। কিন্তু অদ্ভুত কথা, পালবাবু চোখ কপালে তুলে বললেন, সে কি আপনি জানেন না? জি না। বলেন কি, কেন জানেন না? মামুন বিরক্ত হয়ে বলল, আমাকে বলেনি তাই জানি না। কিন্তু আপনাকে বলবে না কেন? হোয়াই, ঝগড়া চলছে নাকি? না, কিছু চলছে না। বিরক্তিতে মামুনের চোখ সরু হয়ে গেল। পালবাবু তার বিরক্তিকে মোটেও আমল দিলেন না। জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে আলুর চপ এবং চায়ের অর্ডার দিয়ে বসলেন। মামুন শুকনো গলায় বললেন, খামোকা এসব আনছেন, আমি কিছুই খাবো না। না খেলে না খাবেন, আমার সঙ্গে ২ মিনিট বসতে তো অসুবিধে নেই। আরাম করে বসুন এবং ধীরে সুস্থে বলুন ব্যাপারটা কি, ঝগড়াটা কি নিয়ে করলেন? ঝগড়া হয়েছে আপনাকে কে বলল? এসব বলার দরকার হয় না, আপনার চোখ মুখে পরিষ্কার লেখা আছে, মান অভিমান পর্ব বোঝা যায়। মামুন কঠিন চোখে তাকিয়ে রইল। আগে এই লোকটিকে ভালোই লাগত, আজ কেমন গ্রাম্য লাগছে। কথার ফাঁকে ফাঁকে থুতুর কণা ছিটকে আসছে। কিছু কিছু নিশ্চয়ই পড়ছে চায়ের কাপে এবং আলুর চপে। কুৎসিত দৃশ্য, সহ্য করা মুশকিল। মামুন সাহেব বলুন। রাগ ভাঙাবার বুদ্ধি আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, সোজা বুদ্ধি। জটিল সমস্যাগুলি সলভ করতে হয় সহজ বুদ্ধি দিয়ে। কঠিন বুদ্ধি খরচ করলে সমস্যাটা আরো জট পাকিয়ে যাবে। চা খাচ্ছেন না তো? ঠান্ডা হচ্ছে। হোক ঠান্ডা, দুপুরে আমি চা খাই না। তাহলে ঠান্ডা কিছু খান, লাচ্ছি আছে। এই ইনাকে ভালো করে লাচ্ছি দাও। আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন, আমি কিছুই খাবো না। আরে ভাই খান, খেতে খেতে আমার বুদ্ধিটা শুনুন। কিচ্ছু না, যাবেন, সোজাসুজি পায়ে ধরে ফেলবেন এবং কান্না কান্না গলায় বলবেন, ক্ষমা চাই। রাগে মামুনের গা জ্বলে গেল। এ কিরকম ইডিওটিক কথাবার্তা! এই ধরনের কথাবার্তা একজন শিক্ষিত মানুষ বলে কি করে? বুঝলেন মামুন সাহেব, অ্যাপ্রোচটা নাটকীয়, কিন্তু এর নাম হচ্ছে কোরামিন ইনজেকশন। এটাতেই রোগের আরাম হবে। আর যদি কাজ না হয় তাহলে আপনি অফিসে এসে আমার ডান গালে একটা চড় দিয়ে যাবেন। এখানে বসে সময় নষ্ট করার আর কোনো মানে হয় না। যতক্ষণ থাকবে ততক্ষণই এর বকবকানি শুনতে হবে। উঠলেন নাকি? জি উঠলাম। লাস্সি তো মুখেই দিলেন না। আমি বলেছি তো আপনাকে কিছুই খাবো না। আপনি মিস মুনার বাসায় চলে যান, যেটা বললাম সেটা করেন। শ্রীকৃষ্ণের মতো দেবতা যদি রাধার পা ধরতে পারে, তাহলে আপনার ধরতে বাধা কি? বকুল আজ স্কুলে যায়নি। স্কুল খোলা আছে, টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য ক্লাস হচ্ছে না। একা একা বাসায় তার ভয় ভয় লাগছিল।
কাজের মেয়েটি তার এক খালার বাড়িতে গেছে, এখনও আসেনি। বাবুর স্কুল ছুটি 3টায়। এতক্ষণ একা একা থাকতে হবে। সে ক্ষণে ক্ষণে চমকে উঠে নিচু গলায় বলছিল, কে? একা ঘরে থাকলেই তার ভূতের গল্পগুলি মনে পড়ে যায়। টিনা ভাবির কাছে শোনা একটা গল্প তখন থেকেই মনে হচ্ছে কাটা হাতের গল্প। কবজি পর্যন্ত কাটা একটা হাত মানুষের ঘরে এসে ঢোকে, নানান কাণ্ড কারখানা করে। বকুলের দুপুর থেকে মনে হচ্ছে হাতটা তাদের ঘরে এসে ঢুকেছে। রান্নাঘরে খুটখাট করছে। সে একা বসে আছে রান্নাঘরে। তার দুপুরের খাওয়া হয়নি। বাবু না আসা পর্যন্ত হবেও না। একা একা রান্নাঘরে যাবার প্রশ্নই ওঠে না। 2টোর সময় দরজার কড়া নড়ল। বকুলের আনন্দের সীমা রইল না। যাক, কেউ একজন এসেছে। সে দরজা খুলে দেখল মামুন ভাই। হেঁটে হেঁটে এসেছেন বোধহয়, ঘেমে লাল হয়ে আছেন। কেমন আছো বকুল? জি ভালো আছি। মোনা বাসায় নেই? জি না, আপা নেই। কোথায় গেছে? জানি না, কোথায় যেন ঘুরে বেড়ায়। বলো কি? ভেতরে আসুন মামুন ভাই, আপনি আসায় যা ভালো লাগছে। একা একা খুব ভয় লাগছিল। একা তুমি? জি একা। মামুন ভেতরে ঢুকল। কথাবার্তা কি বলবে ভেবে পেল না। কিছুক্ষণ অবশ্য অপেক্ষা করা যায়। মামুন বলল, সে সাধারণত কখন ফেরে? কোনো ঠিক নেই, অনেক সময় সন্ধ্যার পর ফিরে। বলো কি? আপনাদের ঝগড়া হয়েছে তাই না মামুন ভাই? মামুন ইতস্তত করে বলল, হ্যাঁ হয়েছে। তোমাকে সে কিছু বলেছে? না, মুনাপা মরে গেলেও কাউকে কিছু বলবে না। আপনাকে একটু চা করে দিই? না, ভাত খাইনি এখনো। আমাদের এখানে খান, আমিও খাইনি। না, ভাত খাবো না, কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব। তুমি আমাকে ঠান্ডা গ্লাস পানি দাও। মামুন মুখ কালো করে বসে রইল। বকুল ঠান্ডা পানির বদলে ভাত বেড়ে বলল, খেতে আসুন মামুন ভাই। মামুন নিঃশব্দে খাবার টেবিলে গিয়ে বসল। বড় মায়া লাগল বকুলের। কেমন আগ্রহ করে খাচ্ছেন। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বকুল। জি? আমার ব্যাপারে তোমার আপা সত্যি কিছু বলেনি তোমাকে? জি না। আমি একটা অন্যায় করেছিলাম বুঝলে বকুল, তার জন্য আমার লজ্জার সীমা নেই। আমি তো মহাপুরুষ না, সাধারণ মানুষ। মহাপুরুষেরা ভুল করে, অন্যায় করে, করে না? বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। মামুন ভাই ক্লাসে বক্তৃতা দেবার মতো ভঙ্গিতে কথা বলছেন। ওদের কি সমস্যা হয়েছে কে জানে, বড় জানতে ইচ্ছে করছে। মামুন খাওয়ার শেষ হওয়া মাত্র চলে গেল। অদ্ভুত ভঙ্গিতে চলে যাওয়া, যেন সে হঠাৎ সবার উপর বিরক্ত হয়ে উঠেছে। মনস্থির করছে কিছু একটা করবে। কেমন থমথমে মুখ। বাবু এলো 3:30টার দিকে। শীতের দিন, 3:30টাতেই কেমন বিকেল বিকেল হয়ে যায়। বাবুকে ভাত বেড়ে দিয়ে বকুল বলল, তুই কিছুক্ষণ একা থাকতে পারবি বাবু? আমি ভাবিদের বাসায় 5 মিনিটের জন্য যাব। বাবু গম্ভীর গলায় বলল, একবার গেলে তো 1 ঘন্টার আগে আসবে না। যাব আর আসবো, ওনার ছেলেদের জ্বর, দেখে আসা দরকার। যাই বাবু, লক্ষ্মী ময়না। আচ্ছা যাও। একা একা ভয় লাগবে না তো? আমারও তো ভয় নেই। ইস, কি আমার সাহসী, রাতে তো একা একা বাথরুমে যেতে পারিস না। বাবু কিছু বলল না। কথাটা সত্যি। দিনের বেলা তার কোনো ভয় লাগে না, কিন্তু রাত হলেই দারুণ ভয় লাগে। টিনা ভাবি ঠোঁট উল্টে বললেন, তারপর কি মনে করে? তার মানে ভাবি রেগে আছেন। রাগাটাই স্বাভাবিক। 2 দিন ধরে খবর পাঠাচ্ছেন আসবার জন্যে, আসা হচ্ছে না। বাচ্চারা কেমন আছে ভাবি? তা জেনে তোর কি হবে? ওরা জ্বরে বেহুঁশ হয়ে পড়ে থাকলে কি আর ভালো থাকলেই বা কি? বকুল বেশ লজ্জা পেল। 2টি বাচ্চার প্রচণ্ড জ্বর, হাত পা এলিয়ে ঘুমোচ্ছে। জ্বরের আঁচে গা কেমন লালাভ হয়ে আছে। ডাক্তার দেখিয়েছ ভাবি? হ্যাঁ দেখিয়েছি, তোর ডাক্তারকেই তো আনিয়েছিলাম। ও ডাক্তারে কিছু জানে বলে মনে হয় না। কি ওষুধপত্র দিয়েছে, তাতে জ্বর তো আরও বেড়ে গেছে।
অন্য ডাক্তার দেখাও। দেশে কি আর ডাক্তার নেই? কত বড় বড় ডাক্তার। অন্য ডাক্তারই দেখাবো, চক্ষু লজ্জার জন্য পারছি না। বেচারা রোজ 2-3 বার এসে খোঁজ নেয়। এখন যদি দেখে অন্য ডাক্তার এনেছি, মহা যন্ত্রণায় পড়লাম, বুঝলি? তুমি আজই অন্য ডাক্তার খবর দাও। তাই দিতে হবে। তোর ভাই চেঁচামেচি করছে। আমি আজ দিনটা সময় নিয়েছি। আজ দিনের মধ্যে না কমলে অন্য ডাক্তারের কাছে যাব। ভাবি দেখো, গা ঘামছে, জ্বর বোধহয় নেমে যাচ্ছে, ঠোঁট চাটছে। ওদের একটু পানি খাওয়াই? খাওয়া। বোতলে গ্লুকোজ শরবত আছে, দেখ, আমি একটু গা ধুয়ে আসি। 5 মিনিটের জন্য এসে 1 ঘন্টার উপর কাটিয়ে দিল। তার উঠে আসতে ইচ্ছা করছে না। টিনা ভাবি 2 বাচ্চাকে 2 পাশে নিয়ে শুয়ে শুয়ে গল্প করছে। এত ভালো লাগছে দৃশ্যটি দেখতে। একই রকম দেখতে 2টি বাচ্চাকে দুপাশে নিয়ে শোবার মতো আনন্দ বোধহয় আর কিছুতে নেই। বকুলের মনে হলো, ইস, তার যদি এরকম 2টি বাচ্চা হতো। মনে হতেই সে লজ্জায় বেগুনি হয়ে গেল। তার মনে হলো টিনা ভাবি তার মনের কথা টের পেয়ে ফেলেছে। বকুল, কি ভাবি? তোর বিয়ের কথাবার্তা পাকা করতে হয় তো। কার সঙ্গে কথা বলবো? তোর আসল গার্ডিয়ান তো বোধহয় তোর বোন। বকুল মাথা নিচু করে বসে রইল, উত্তর দিল না। টিনা হালকা গলায় বলল, তুই কিছু মনে করিস না বকুল, তোর এই বোনটাকে আমার পছন্দ হয় না। কেমন পুরুষ পুরুষ ভাব। মুনাপা খুব ভালো মেয়ে। ভালো মেয়ে তো বটেই। তোদের ঝামেলা যেভাবে ঝড় সামাল দিয়েছে, এরকম কয়টা পুরুষ পারবে? তবে ব্যাপার কি জানিস বকুল, তোর আপা হচ্ছে কঠিন ধরনের মেয়ে। মেয়েরা কঠিন হলে ভালো লাগে না। মেয়েরা হবে নরম ধরনের, আহ্লাদি, কথায় কথায় কেঁদে ফেলবে, যেমন তুই। আমি আহ্লাদি? না, আহ্লাদি না, তুই হচ্ছিস মায়াবতী। মুনাপা বুঝি মায়াবতী না? না। বকুলের মন খারাপ হয়ে গেল। মুনাপা সম্পর্কে কেউ কিছু বললে তার ভালো লাগে না, রাগ লাগে। কিরে, এমন মুখ কালো করে ফেলেছিস কেন? ভাবি আমি উঠি। এখনই উঠবি কি? আর একটু বস। তোর ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যে, তার সঙ্গে 2-একটা কথা তো বল। কি যে তুমি বলো ভাবি। বিয়ের আগে কথা টথা বলা, হাতের সঙ্গে হাত লেগে যাওয়া, এসব খুব ভালো লাগে। অন্যরকম একটা আনন্দ হয়। বিয়ের পর দেখবি এসব খুব পানসে লাগছে। শরীরের সঙ্গে শরীরের পরিচয়ের আগের যে প্রেম, সেটার মতো ভালো আর কিছু নেই। টিনা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মনে মনে বকুল একটা নিঃশ্বাস ফেলল। তার কেমন ভয় ভয় হয়। এত রহস্য পৃথিবীতে, এইসব রহস্যের মধ্যে বড় হওয়া বেশ কষ্টের। বকুল, একটু চা করতে পারবি? ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে, চোখের পাতা মেলে রাখতে পারছি না। ঘুমাও। তোর ভাই আসবে। ঘুমিয়ে আছি দেখলে মুখ ভারী হয়ে যাবে। পুরুষ মানুষদের তো তুই চিনিস না, অদ্ভুত জিনিস। তাই নাকি? হ্যাঁ তাই। বাচ্চা দুটি এমন, ওদের যন্ত্রণাতেই রাতে ঘুমোতে পারছি না। শেষ রাতে একটু তন্দ্রা মতো এসেছে, তখন তোর ভাই ডেকে তুলল। তার নাকি ভীষণ মাথা ব্যথা, চুল টেনে দিতে হবে। উঠে গেলাম চুল টেনে দিতে। ও আল্লাহ, দেখি মাথা ব্যথা কিছু না, তার অন্য কিছু চাই। বকুল মুখ লাল করে বসে রইল। পুরুষের মতো স্বার্থপর জাত আর তৈরি হয়নি। নিজের বাচ্চারা এমন অসুস্থ, এর মধ্যে কেউ কি পারে? বকুল কথার মাঝেই উঠে দাঁড়ায়, মৃদুস্বরে বলল, ভাবি, আমি চা বানিয়ে নিয়ে আসি। লজ্জায় তুই তো দেখে একেবারে লাল হয়ে গেছিস। এসব খুব সাধারণ ব্যাপার। বিয়ের 2 দিন পর দেখবি ডাল ভাত হয়ে গেছে। বকুল চা বানিয়ে এনে দেখে টিনা ভাবি ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম থেকে জাগানোর কোনো মানে হয় না। সে নিজেই চাটা খেল। বাচ্চা দুটির জ্বর আসলেই অনেকখানি কমেছে। এরা ঘুমের মধ্যে হাসছে। খুবই আশ্চর্যের ব্যাপার, দুজনে একই সঙ্গে হাসছে। একই স্বপ্নই বোধহয় দেখছে দুজন। বকুল নিচু হয়ে ওদের কপালে চুমু খেল। কেমন দুধ দুধ গন্ধ। একবার চুমু খেলে মুখ উঠিয়ে নিতে ইচ্ছা করে না। বুকের মধ্যে কেমন অদ্ভুতভাবে শিরশির করে। কেন করে? কোনোদিন বোধহয় তা জানা যাবে না। বকুল বেরোল 4টার একটু আগে।
বেরোনো মাত্র দেখা হলো ডাক্তার ছেলেটির সঙ্গে। বকুলের বুক ধক করে উঠল। এক পলকের জন্যে দুলে উঠল সব কিছু। বকুল, ভালো আছো? জি। রোগী দেখতে গিয়েছিলে? কেমন আছে ওরা? ভালো। তোমার তো আর দেখাই পাওয়া যায় না। স্কুলে যাও না? এখন আমাদের ক্লাস হচ্ছে না। কেন? টেস্টের প্রিপারেশনের জন্যে। কেমন হচ্ছে প্রিপারেশন? ভালো। আমি এখন যাই। এই সপ্তাহের মধ্যেই আমার মা যাবেন তোমাদের বাসায়। বকুল কিছু বলল না। জহির হাসি মুখে বলল, মাকে তোমার ছবি দেখিয়েছি। মা কি বললেন জানো? মা বললেন, মেয়েটার নাকটা এত মোটা কেন? জহির বেশ শব্দ করে হাসতে লাগল। এত লজ্জা লাগছে বকুলের। একই সঙ্গে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেও ইচ্ছে করছে। সম্পূর্ণ দুরকম জিনিস একসঙ্গে মানুষের মনে আসে কিভাবে কে জানে। বকুল। জি। তুমি দেখি ঘেমে টেমে এক কাণ্ড করছো। এত অস্বস্তি বোধ করছো কেন? একালের মেয়েরা কত স্মার্ট থাকে। আমি যাই এখন। বকুলের পা পাথরের মতো ভারী। বড্ড কষ্ট হচ্ছে পা টেনে টেনে যেতে। কান্না পেয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন এই ছেলেটির সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। উঠে চলে যাবার কোনো তাড়া থাকবে না। কে দেখে ফেলবে এই নিয়ে চাপা আতঙ্ক থাকবে না। কি প্রচণ্ড সুখের সময়ই না হবে সেটা। ঝুম বৃষ্টি নামলে তারা দুজনে বৃষ্টিতে ভিজবে, হাত ধরাধরি করে ভিজবে। ভাবতেই বকুলের চোখ জলে ভর্তি হয়ে গেল। সুখের কথা ভাবতেও যে কষ্ট হয় কেন কে জানে। এত বিচিত্র কেন পৃথিবীটা? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। কাকে সে জিজ্ঞেস করবে? মামুন এসেছিল, দুপুরে ভাত খেয়েছে। এই খবরে মোনা বিন্দুমাত্র উৎসাহ দেখাল না। আজ সে একগাদা জিনিসপত্র কিনে বাড়ি ফিরেছে সন্ধ্যা পার করে। 3টা বড় বড় প্যাকেট তার হাতে। উৎসাহ নিয়ে কি কি কিনল তাই দেখাচ্ছে। জিনিসপত্রগুলি বিচিত্র। একটা গ্লোব, ব্যাটারি লাগানো। সুইচ টিপলেই পৃথিবী ঘুরতে থাকে। একটা নব ঘুরিয়ে পৃথিবীর ঘূর্ণনের বেগ কমানো বা বাড়ানো যায়। মুনা উজ্জ্বল মুখে বলল, জিনিসটা সুন্দর না? বাবু অবাক হয়ে বলল, হ্যাঁ সুন্দর। এটা কি জন্য কিনেছ? পছন্দ হয়েছে তাই কিনেছি। আসল জিনিসটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কি সেটা? রাতে খাওয়া দাওয়ার পর দেখবি। শাড়ি কিনলাম 2টা, দেখ তো বকুল কেমন। শাড়ি দেখে বকুল অবাক। কি চড়া রং, চোখ ধাঁধিয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে খুব দামি শাড়ি। শাড়িগুলি কেমন, কিছু বলছিস না কেন? গায়ে কটকট করবে। করুক কটকট। আমি কি বুড়ি হয়ে গেছি সাদা শাড়ি পরতে হবে? রাতের খাবার দাবার শেষ হয়ে যাবার পর আসল জিনিসটা বেরোল। একটি ক্যাসেট প্লেয়ার। ছোটোখাটো চমৎকার একটা জিনিস। বাবু অবাক হয়ে বলল, কত দাম আপা? 2300 টাকা। জিনিসটা কেমন? সুন্দর, খুব সুন্দর। এত টাকা তুমি কোথায় পেলে? ব্যাংকে যা ছিল খরচ করে ফেললাম। কি হবে টাকা জমিয়ে? 5টা ক্যাসেট কিনেছি, কোনটা দেব বল? রবীন্দ্রসঙ্গীত না হিন্দি? হিন্দি আছে 3টা, একটা পুরনো দিনের গান। কোনটা দেব বল? বকুল বা বাবু কেউ কিছু বলল না। মুনা মহা উৎসাহে নিজেই একটি ক্যাসেট চালু করল। শওকত সাহেব তাস খেলে রাত 9টার দিকে বাড়ি ফিরে শুনলেন গান হচ্ছে, মাটি মে পৌরন মাটি মে শ্রাবণ মাটি মে তনবন জায়গা জব মাটি মে সব মিল জায়গা। শওকত সাহেব বড়ই অবাক হলেন। বাকের ঠিক করল আজ বিকেলে যাবে ও বাড়িতে। ব্যাপারটা তলিয়ে দেখা দরকার। 2টি মেয়ে ছিল, কদিন ধরে দেখা যাচ্ছে 3টে মেয়ে। 3 নম্বরটি বেঁটে ধরনের, মোটা সোটা। তবে এই অন্য দুজনের চেয়েও সুন্দর। গায়ের রং সোনার মতো, মাথা ভর্তি চুল। এর সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে একদিন মুদির দোকানে। এসেছে কিসমিস কিনতে। কালো একটা চশমায় ঢাকা মুখ। শীতের দিনের বিকেলে যখন চারদিক এমনিতেই অন্ধকার, তখন এরকম একটা কালো চশমার মানে কি? মুখ ঢেকে রাখা না? জবেদ আলীকে জিজ্ঞেস করেছিল মেয়েটির কথা।
জবেদ আলী গম্ভীর মুখে বলেছে, ওদের চাচাতো বোন চিটাগাঙে থাকে, বেড়াতে এসেছে। কি পড়ে? বিএ ফার্স্ট ইয়ার। এখানে দুজন, ওরা কি পড়ে? এরা আইএ পড়ে। কলেজ টলেজে তো দেখি না। ভর্তি হয় নাই এখনো, ট্রান্সফার নিয়ে আসছে। ও, ভর্তি নাও হইতে পারে, বাবার কাছে চলে যেতে পারে। ইরানে? না, ইরাকে। এই ইরাক ইরান ব্যাপারটাও সন্দেহজনক। পোস্টম্যানকে বাকের জিজ্ঞেস করেছিল বিদেশি চিঠিপত্র এদের কেমন আসে। পোস্টম্যান বলেছে এই ঠিকানায় এখনও চিঠিপত্র আসা শুরু করে নাই। এর মানে কি? 2 মাস হয়ে গেছে, এর মধ্যে চিঠিপত্র দিয়ে কেউ খোঁজ করবে না? সবচেয়ে যা সন্দেহজনক, মেয়ে 3টি পাড়ার কোনো বাড়িতে এখনো পর্যন্ত যায়নি। এই বয়সী মেয়েরা সারা দিনরাত ঘরে বসে থাকবে কেন? তাছাড়া এরা প্রচুর গয়না পরে। অবিবাহিত মেয়েরা সাজগোজ করে ঠিকই, কিন্তু এত গয়না পরে না। ব্যাপারটা নিয়ে ইয়াদের সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো, কিন্তু ইয়াদ হারামজাদাটা বিয়ের পর ভেরোয়া নাম্বার 1 হয়ে গেছে। সেই তেজ, সেই সাহসের কিছুই নেই। মাথার মধ্যে শুধু তার সংসার ঘুরছে। সেদিন গিয়ে দেখে গামছা পরে কমোড পরিষ্কার করছে। বেরিয়ে এসে বলল, কি করব বল, বইয়ের পরিষ্কার বাতিক, চাকর বাকরের হাতে দিলে কিছুই হয় না। তুই নিজের চোখে দেখ কেমন ঝকঝকে করে ফেলেছি। তোর বউ কোথায়? বাপের বাড়ি গেছে, আজ থাকবে সেখানে। আমাকে যেতে হবে, নয়তো তোর সঙ্গে জম্পেশ আড্ডা দিতাম। শালা আড্ডা দেওয়াই ভুলে গেলাম। না গেলেই হয় শ্বশুর বাড়িতে, থেকে যা, আড্ডা দিই। পাড়া একটা ব্যাপার হচ্ছে, তোকে বলি। ইয়াদ আঁতকে উঠল, হতাশ মুখ করে বলল, কোনো উপায় নেই রে ভাই, আমি না গেলে ভূমিকম্প হয়ে যাবে। ওর আবার আমি পাশে না থাকলে ঘুম হয় না, ভূতের ভয়। অল্প বয়সের মেয়ে বিয়ে করে যা ভুল করেছি রে ভাই। রাগে গা জ্বলে যাবার মতো কথা। ইয়াদ ধামড়ি মেয়ে, বলে কিনা অল্প বয়সের মেয়ে। পাড়ার সমস্যা কি? অনেকদিন যাওয়া হয় না, সবাই আছে কেমন? ভালোই। নাটক হচ্ছে নাকি? বদরুলের সঙ্গে দেখা হলো, বই কোটা নামাচ্ছিস? জানি না এখনো। তারপর বল, কি ব্যাপার? বাকের বলতে শুরু করতেই ইয়াদ তাকে থামিয়ে দিল। মুখ কাঁচুমাচু করে বলল, মেঝেতে ছাই ফেলিস না রে দোস্ত, বউ রাগ করে। দাঁড়া, অ্যাস্ট্রে দিচ্ছি। কার্পেটের ছাই ফেললে তোলা মুশকিল, আটার মতো লেগে যায়। বাকের মুখ তেঁতো হয়ে গেল। কি ছিল আর কি হয়েছে? বিয়ে তো আরও মানুষে করে, কিন্তু এরকম কেউ হয়? হারামজাদার পাছায় লাথি দিয়ে মুখে দুধের বোতল ধরিয়ে দিতে হয়। ইয়াদ বাহারি একটা অ্যাস্ট্রে এনে রাখল। কেমন অদ্ভুত অ্যাস্ট্রে দেখলি? কচ্ছপের মতো, সুন্দর না? দাম কত বল দেখি। জানি না কত, আমি উঠলাম। এখনই উঠবি? কি যেন বলবি বলছিলি? আরেকদিন বলবো। আচ্ছা, আসিস আরেকদিন। বাকেরের আফসোসের সীমা রইল না। এত পয়সা খরচ করে এখানে আসাটাই ভুল। শালা ভেড়ুয়া। পাড়ার একটা ব্যাপার, কিন্তু কোনো উৎসাহ নেই। এ কি অবস্থা? অথচ এককালে এরাই আশা ভরসা ছিল। সিগারেটটা ফেলে দিয়ে বাকের গেটে টোকা দিল। এরা একটা দারোয়ানও দেখি রেখেছে। দারোয়ানটার মধ্যে ড্যাম কেয়ার ভাব। দারোয়ান খসখসে গলায় বলল, কারেসান। গেট খোলো। কারেসান বলেন। আরে, তুই তো মহামাতবর দেখছি। চড় দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বাড়ি কোথায় তোর? মুখ সামলায় কথা কন। হারামজাদা বলে কি? মেয়ে দুটির মা বের হয়ে এলো। সাদা সিল্কের শাড়ি পরনে, চোখে রিমসেল চশমা, সিনেমার বড়লোক ছেলের মার মতো চেহারা। ভদ্রমহিলা চিকন স্বরে বললেন, কি হয়েছে খসরু? আমার ঝামেলা করতেছে। গেট খুলে দে। ভদ্রমহিলা এগিয়ে এসে মধুর গলায় বললেন, এসো বাবা, এসো। নতুন লোক, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় জানে না। বাকের খাতির যত্নের বহরে হক চকিয়ে গেল। বসার ঘরটি সুন্দর করে সাজানো। দেয়ালে 3টা জল রং ছবি, ঝুলন্ত হ্যাঙ্গারের অর্কিড, নিচু নিচু সোফা, তরমুজ আকৃতির 6টা বাতি রূপালি শিকলে ঝুলছে। বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম বাকের। ও আচ্ছা, হ্যাঁ, জবেদ আলী বলেছে তোমার কথা।
নতুন এসেছেন, খোঁজখবর নিতে আসলাম। ভালো করেছ, খুব ভালো করেছ। মেয়েগুলিকে নিয়ে একা একা থাকি। বসো বাবা, কি খাবে? কিছু খাবো না। থাকি হয় নাকি? প্রথম এসেছ। তিনি নিজেই উঠে গিয়ে মিষ্টি নিয়ে এলেন, রূপোর গ্লাসে পানি। কিন্তু মেয়েগুলি আসছে না, উঁকি ঝুঁকিও দিচ্ছে না। তুমি করে বলছি, রাগ হচ্ছ না তো? জি না। জবেদ আলী বলছিল তোমরা নাকি নাটক করছো। জি, একটা হচ্ছে। কি নাম নাটকের? নাম ঠিক হয় নাই। নাটক তো খুব খরচান্ত ব্যাপার। টাকা পয়সা জোগাড় হচ্ছে কিভাবে? চাঁদা তুলে, সবাই দিচ্ছে। কই, আমার কাছে তো তোমরা কেউ আসনি। বাকের অত্যন্ত অস্বস্তির সঙ্গে সন্দেশ ভেঙে মুখে দিল। সুন্দর একটা গন্ধ সন্দেশে। বাকের কান খাড়া করে রাখল, যদি ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়। কোনো রকম সাড়া শব্দ নেই। বাকের উঠে আসার সময় ভদ্রমহিলা তাকে 1000 টাকা দিলেন নাটকের খরচের জন্যে। বাকের মুখ শক্ত হয়ে গেল। রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। আবার এসো বাবা। জি, আসব। নাটকে আমার খুব শখ ছিল, এখন কিছুই নেই। বেরোবার সময় দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। বাকের এই প্রথম দেখল মেয়ে 3টি বারান্দায় এসে দাঁড়িয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। তার দিকে চোখ পড়তেই 2টি মেয়ে ভেতরে ঢুকে গেল। বেটেটা শুধু দাঁড়িয়ে রইল। এদের কারো নাম জানা হলো না। জিজ্ঞেস করা দরকার ছিল। দারোয়ান গেটে তালা লাগাচ্ছে। বাকের ফিরে এসে জিজ্ঞেস করল, মেয়েগুলোর নাম কি জানো? দারোয়ান এমনভাবে তাকিয়ে রইল যেন প্রশ্নটা বুঝতে পারছে না। নাম জানো না ওদের? জি না। কি ডাকো? বড় আফা, ছোট আফা, মাইজাফা। ও। বেটে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। বাকের গেটের কাছে দাঁড়িয়েই সিগারেট ধরালো। এই সিগারেটটা সে এখানে দাঁড়িয়েই শেষ করবে। দেখবে মেয়েটা কি করে। মেয়েটি ভেতরে ঢুকে গেল। শুধু দারোয়ান গেটের ওপাশে দাঁড়িয়ে আছে। শকত সাহেব অবাক হয়ে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম ফজলুর রহমান। আমি আপনাদের বাড়ির পাশেই থাকি। ওই যে লাল দালানটা, লোহার গেট, গেটের পেছনে কামিনী ফুলের গাছ। আমি আগেও কয়েকবার এসেছি আপনার কাছে। শকত সাহেব লজ্জা পেলেন। একই পাড়ায় পাশাপাশি থেকে চিনতে না পারাটা লজ্জার ব্যাপার। একসময় সবার সঙ্গে যোগাযোগ ছিল, এখন একেবারেই নেই। অফিসে যান, অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসে থাকেন। এরকম হয়ে যাচ্ছেন কেন? আমার স্ত্রীর সঙ্গে বকুলের খুব ভাব। ওরা প্রায়ই গল্পগুজব করে। আমার স্ত্রীর নাম হচ্ছে টিনা। ও আচ্ছা আচ্ছা, বসুন ভাই, বসুন। বয়স হয়ে গেছে, কিছু মনে থাকে না। আমাকে নাম ধরে ডাকবেন। বকুল আমার স্ত্রীকে টিনা ভাবি ডাকে। আমি বলতে গেলে আপনার ছেলের মতো। বকুলের সঙ্গে আমার ভাই সম্পর্ক। তাই নাকি? জি। কাজে আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক থাকা দরকার। ফজলু উঁচু গলায় হাসতে লাগল। শওকত সাহেব অস্বস্তি বোধ করলেন। কি কথাবার্তা চালাবেন? কথা বলতেও ইচ্ছা হচ্ছে না, ক্লান্তি লাগছে। শরীর ভালো না, শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। তার আবার মনে হলো বয়স হয়ে গেছে, তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। আপনি বসুন, আমি বকুলকে ডেকে দিচ্ছি। ওকে ডাকার দরকার নেই, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। দরকারে এসেছি, একটা দরকারি কথা বলবো। বলুন। তার আগে 1 কাপ চা খাবো। বাসা থেকে চা না খেয়ে বেরিয়েছি। টিনা বলল, তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসেই চা খাও। আমি ভাবলাম, মন্দ কি। শওকত সাহেব চিন্তিত মুখে চায়ের কথা বলে এলেন। তার সাথে এমন কি কথা থাকতে পারে? পাড়ার কোনো ব্যাপার কি? হতে পারে। মাঝে মাঝে হঠাৎ 2-1 মানুষ এসে পাড়া দরদি হয়ে যায়, ক্লাব টাব করে। একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো, তিনি হলেন সেই কমিটির মেম্বার। সপ্তাহখানেক ওর বাড়িতে চা খাওয়া ছাড়া সেই কমিটি কিছু করেনি।
একদিনের জন্য একজন মেথর ভাড়া করে এনেছিল। সে ঘণ্টা তিনেক কোদাল নিয়ে নর্দমা নড়াচড়া করে 20 টাকা নিয়ে ভেগে গেল। পরিচ্ছন্ন কমিটিরও সমাপ্তি। আমি বকুলের একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। শওকত সাহেব নড়ে চড়ে বসলেন, ইতস্তত করে বললেন, বকুলের বিয়ে? আমি তো ঠিক। আগে সবটা শুনে নিন, তারপর আপনার যা বলার বলবেন। আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই বকুলকে খুব পছন্দ করি। আমি তো ওকে আমার নিজের বোনের মতোই দেখি। ওর যাতে ভালো হয় আমরা তাই দেখব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ফজলু থামল, কারণ বকুল চা নিয়ে ঢুকেছে। অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে। বকুলের চোখে স্পষ্ট ভয়ের ছাপ। কেমন আছো বকুল? জি ভালো। তোমার ভাবি জলপাইয়ের আচার বানিয়েছে একটা, একবার গিয়ে চেখে আসবে। নিজ দায়িত্বে চাকবে। বকুল হাসিতে যোগ দিল না, কাপ নামিয়ে চলে এলো। তার বুক ঢিপ ঢিপ করছে। আজই কি সেই দিন? হয়তোবা। টিনা ভাবি বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে। তা না করে কি ফজলু ভাইকে পাঠিয়েছে? ফজলু ভাই কি গুছিয়ে কিছু বলতে পারবে? সে নিশ্চয়ই সব এলেবেলে করে দেবে। কি বলতে কি বলবে? তাছাড়া আগেই বাবার সঙ্গে কথা বলছে কেন? আগে মুনা আপার সঙ্গে কথা বলা দরকার। মুনা আপা যদি প্রথমেই বলে না, তাহলে তো এ নিয়ে আগানোই যাবে না। যদি কোনো কারণে হ্যাঁ বলে ফেলে, তবেই শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত, তার আগে নয়। বকুল দরজার পাশে দাঁড়িয়ে রইল। কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছে না। ফজলু ভাইয়ের কথা দু একটা শোনা গেলেও বাবার কথা কিছুই কানে যাচ্ছে না। বাবু তার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এমন চেঁচিয়ে পড়লে কিছু শোনা যায়? বকুলের ইচ্ছা করছে বাবুকে গিয়ে বলে, এত চেঁচিয়ে পড়ছিস কেন? মনে মনে পড়তে পারিস না? কিন্তু বাবুকে এইসব কিছুই বলা যাবে না। সে 100টা কথা বলবে। চেঁচিয়ে পড়লে কি হয়? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হয়তো একটা ঝগড়াই বাঁধিয়ে বসবে। বাবু এখন কথায় কথায় তার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। বকুল? বকুল চমকে উঠল। মুনাপা বারান্দায় এসে দাঁড়িয়েছে, সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। কি সর্বনাশ! কি করছিস সেখানে? কিছু না আপা। বকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে। তার মুখ শুকিয়ে গেছে, বুক ধকধক করছে। মুনাপা নির্ঘাত জেরা করতে শুরু করবে। বসার ঘরে কে কথা বলছে? ফজলু ভাই। ফজলু ভাইটাকে? টিনা ভাবির হাজব্যান্ড। তুই কি আড়ি পেতে কথাবার্তা শুনবার চেষ্টা করছিলি? না আপা। না আপা মানে? আমি তো বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই এখানে দাঁড়িয়ে আছিস। কি করছিলি? চা দিতে গিয়েছিলাম আপা। চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? ব্যাপারটা কি? কিছু না আপা। তোর বিয়েটি নিয়ে কোনো কথা? আমি জানি না। বকুল এই শীতেও ঘামতে লাগল। বড় লজ্জার ব্যাপার হয়ে গেল। তার ইচ্ছে করছে মুনাপার সামনে থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু পা দুটি হয়ে আছে পাথরের মতো। বকুল খুব সহজভাবে হাসতে চেষ্টা করল, পারল না। মুনাপা এখনো তাকিয়ে আছে তার দিকে। তার মুখ থমথম করছে। কেন যে দরজার পাশে দাঁড়াতে গিয়েছিল? ছেলে ডাক্তার। ছেলের বাবা নেত্রকোনা শহরের নামকরা উকিল ছিলেন, আব্দুস সোবহান সাহেব। রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় মেরে ফেলেছে। নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে। সেই বাড়িতে ছেলের মা এবং ছোট ভাই ছাড়া আর কেউ থাকে না। ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি আছে। 3000 টাকা ভাড়া আসে বাড়ি থেকে। ছেলে দেখতে কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। আপনি নিজেও তো দেখেছেন। এই বাড়িতে তো সে আসে, মানে অসুখ বিসুখ হলে তাকে আনা হয়। ডাক্তার জহির। শওকত সাহেব অবাকই হলেন। ছেলেটিকে তার পছন্দ, ভদ্র ছেলে, বয়সও কমই মনে হয়। ফজলু হাসি মুখে বলল, ছেলে কেমন কি তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার মেয়ের ছেলেকে খুব পছন্দ। কি বলছেন এসব? ঠিকই বলছি। আমার স্ত্রীর সঙ্গে বকুলের কথা হয়েছে। আপনি বকুলকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। আরে না, আমি এইসব জিজ্ঞেস করব কেন? জিজ্ঞেস করে নেওয়াটা ভালো।
তাছাড়া আজকালকার যুগে ছেলে মেয়েদের নিজের পছন্দে বিয়ে হওয়াটাই ভালো, তাতে সমস্যা কমে যায়। বকুল বাচ্চা মেয়ে, সে আবার বাচ্চা মেয়েদের তো অপছন্দ পছন্দ থাকতে পারে, পারে না? সকুচ্ছায় বিতস্তত করে বললেন, আমি মুনার সঙ্গে আলাপ করে দেখি। মুনা রাজি হবে না। দেখুন কথা বলে, আমার স্ত্রীও উনার সঙ্গে কথা বলবেন। আমারও মনে হয় বিয়েটা বকুলের জন্য ভালোই হবে। আমি উঠি এখন। আরে না, বসুন, আরেক কাপ চা খান। বকুল, বকুল। ফজলু উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, এখন আর চা খাবো না, বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরেই গোসল করি, অনেক দিনের অভ্যাস। দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো। একটা কথা বলতে ভুলে গেছি, ছেলের মা এখন ঢাকায় আছেন, কয়েকদিন ঢাকাতেই থাকবেন। সম্ভব হলে এর মধ্যে বকুলকে দেখিয়ে দিন। শকত সাহেব মুখ কালো করে বললেন, মুনা কিছুতেই রাজি হবে না, ওর ইচ্ছা বকুলের পড়াশোনা আগে শেষ হোক। রাজি না হলে বুঝে সুঝে রাজি করাতে হবে। দিনকাল খারাপ, মেয়ে বিয়ে দেয়া এখন মহা সমস্যা। ছেলে পাওয়া যায় না, বিয়ের যোগ্যে ছেলেদের কোনো চাকরি বাকরি নেই, বেকার ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক, এই আমাকেই দেখুন না, সামান্য চাকরি, তবু ডিস্ট্রিক্ট জজের মেয়ের প্রস্তাবও এসেছিল। ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের তো গায়েই হাত দেওয়া যায় না, ঠিক বলছি না? জি, ঠিকই বলেছেন। মেয়ের বিয়ে দিয়ে ঝামেলাটা চুকিয়েই দিন, দেখি মুনার সঙ্গে কথা বলে। শওকত সাহেব রাত 10টার সময় মুনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন। অপ্রাসঙ্গিক কথা বলতে লাগলেন। শীত খুব বেশি পড়েছে, তার অফিসের কে যেন বলছিল শ্রীমঙ্গলে বরফ পড়েছে, আবহাওয়া বদলে যাচ্ছে, এরকম শীত কখনো পড়তে না, বুড়ো মরা শীত একেই বলে, ইত্যাদি। মুনা বেশ খানিকক্ষণ মন দিয়ে মামার কথা শুনল। তারপর হাসতে হাসতে বলল, ওই ভদ্রলোক তোমাকে কি বললেন সেটা বলো, শুনে চলে যাই। শুধু শুধু দেরি করছো কেন? শওকত সাহেব গম্ভীর হয়ে গেলেন। উনি কি বকুলের বিয়ের কথা বলতে এসেছিলেন? বুঝলি কি করে? আন্দাজ করলাম, ডাক্তার ছেলে। হ্যাঁ, তুমি কি বললে? আমি নাই করে দিয়েছি, বলেছি মেয়ের বয়স খুবই কম, পড়াশোনা করছে। এখন তুই ভেবে দেখ, তুই যা বলবি তাই, আসল গার্জেন হলি তুই। মুনা হাই তুলে বলল, বিয়ে দিয়ে দাও। শওকত সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে না সত্যি সত্যি বলছে। তিনি চোখ বড় করে তাকিয়ে রইলেন। বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কেন ভালো কেন? বকুল হচ্ছে বউ টাইপ মেয়ে, বিয়ের জন্য সে মনে মনে তৈরি হয়েছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, ছেলেটাও ভালো, দেখি তো প্রায়ই। তুই ভালো মতো চিন্তা করে তারপর বল, ফট করে হ্যাঁ বলার দরকার কি? আর এমন তো কোনো তাড়া নেই। চিন্তা করেই বলছি, ওরা নিজেরা আগ্রহ করে আসছে সেটা তো দেখা দরকার। এরকম আগ্রহ করে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না। আসবে না কেন? বকুল কি দেখতে খারাপ? খারাপ হবে কেন? বকুলের মতো রূপসী মেয়ে কমই আছে, কিন্তু বিয়ে টিয়ের ব্যাপারে শুধু মেয়েটাকে কেউ দেখে না, সব কিছু মিলিয়েই দেখে। বিয়ের কোনো আলাপ হলেই সবাই জানাবে তুমি চুরির দায়ে একসময় জেলে গিয়েছিলে। চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না। শওকত সাহেব মুখ কালো করে ফেললেন। এরকম কঠিন একটা কথা মুনা এমন স্বাভাবিকভাবে বলল, মুখে এতটুকু আটকালো না। বিয়ে দিয়ে দাও মামা, বকুলের ওই ছেলেকে খুবই পছন্দ। ওর পছন্দের কথা আসছে কেন? আসবে না কেন? নিশ্চয়ই আসবে, বিয়েটা তো সেই করছে। পছন্দ করবার জন্য ছেলেকে সে পেল কোথায়? পেয়েছে যেভাবেই হোক, সেটা আমাদের দেখার ব্যাপার না। মামা, আমি উঠলাম। বস, আরেকটু বস। না মামা, আমার শরীরটা ভালো লাগছে না। বকুল আর চোখে মুনার দিকে তাকিয়ে আবার নিজের বইপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন পৃথিবীর কোনো দিকে তার দৃষ্টি নেই। বাবু বসেছে তার উল্টো দিকে, সে পড়ছে চেঁচিয়ে। মুনা শুয়ে পড়ল। বাবু বলল, আপা, আমরা বসার ঘরে গিয়ে পড়ব, বাতি নিভে দেব এই ঘরের? দে।
এত সকাল সকাল শুয়ে পড়লে যে আপা? এমনি, ভালো লাগছে না। মাথায় হাত বুলিয়ে দেব? না, লাগবে না। বকুল এবং বাবু বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই এই ঘরে চলে এলো। ঘর অন্ধকার। বারান্দা থেকে আলো এসে তেরছাভাবে মুনার গায়ে পড়ছে। সেই আলোর জন্যেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, মুনাকে খুব অসহায় লাগছে। বকুল ক্ষীণস্বরে বলল, আপা ঘুমিয়ে পড়েছ? না। বসি একটু তোমার পাশে? বস। বকুল মাথার কাছে বসল। বেশ কিছু সময় দুজনের কেউ কোনো সাড়া শব্দ করল না। এক সময় বাবু এসে উঁকি দিল। আপা, তোমরা এমন চুপচাপ বসে আছো কেন? মুনা হালকা গলায় বলল, ইচ্ছে করলে তুইও এসে বস। বাবু এলো না, চলে গেল এবং আবার চেঁচিয়ে চেঁচিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পড়তে লাগল। মুনা বলল, হঠাৎ এমন চেঁচিয়ে পড়া ধরেছে কেন বলতো? এরকম মাইক লাগিয়ে কেউ পড়ে? বকুল হেসে ফেলল। মুনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ওদের কোন স্যার নাকি চেঁচিয়ে পড়তে বলেছেন, এতে নাকি পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তোর পড়া কেমন হচ্ছে রে বকুল? হচ্ছে। ভালো মতো পড়। বিয়ে যদি হয় তারপরও পড়াশোনা চালিয়ে যাবি। বিয়ের কথা উঠল কেন? ভালো করেই জানিস কেন উঠল। তুই তো আড়ি পেতে শুনছিলি। বকুল চুপ করে গেল। মুনা হালকা গলায় বলল, অল্প বয়সে বিয়েটা খারাপ না, মন কোমল থাকে, সংসারের খারাপ দিকগুলি চোখে পড়ে না। তুমি হঠাৎ এমন কথা বলছো কেন আপা? আগে তো এমন বলতে না। মানুষ তো সবসময় একরকম থাকে না রে। তুমি বদলে যাচ্ছ আপা। হ্যাঁ, বদলে যাচ্ছি। বয়স হচ্ছে, খুঁজে দেখলে দু একটা পাকা চুলও বোধহয় পাবি। বকুল নিচু গলায় বলল, আপা তুমি কাঁদছ? কি বলছিস পাগলের মতো? কাঁদবো কেন শুধু শুধু? তোমার গলাটা অন্যরকম শোনালো। অন্যরকম মানে? কেমন যেন ভারী ভারী, কান্না চেপে রাখলে যেমন লাগে। মনে হচ্ছে খুব কান্না বিশারদ হয়ে গেছিস। মুনা নিচু গলায় হাসল। বকুলও হেসে ফেলল। বকুল, এক কাপ চা বানিয়ে আনতো, মাথা ধরেছে। আদা থাকলে আদা দিস, না থাকলে লিকার চা। আর দরজাটা ভিড়িয়ে দিয়ে যা, আলো চোখে লাগছে। বকুল চা বানিয়ে ফিরে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মুনা ব্যাকুল হয়ে কাঁদছে। কান্নার দমকে সে বারবার কেঁপে উঠছে। মুখে শাড়ির আঁচল গুজে সে কান্না চেপে রাখবার প্রাণপণ চেষ্টা করছে। বকুল হতভম্ব হয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইল। একবার শুধু বলল, চা এনেছি আপা। মুনা কিছুই বলল না। বকুল নিজেও তার চোখ মুছতে লাগল। কাউকে কাঁদতে দেখলেই তার কান্না পায়। সে ভাঙা গলায় ডাকল, আপা। কি? তোমার কি হয়েছে আমাকে বলবে? কিছু হয়নি, তুই ঘর থেকে যা, চায়ের কাপ টেবিলের উপর রেখে চলে যা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই, আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।